ইস্পাহানি মির্জা বুর্জিরা ওরা স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমাদের আজকের বিষয় রাষ্ট্রপতি নির্বাচন ও অন্যান্য বিষয়, এবং একই সঙ্গে আমরা এটাও আলোচনা করব যে ভারতের যে রাজনৈতিক পরিস্থিতি, ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ককরোচ জনতা পার্টির যে উত্থান, খুব অল্প দিনে তারা জেনজি নেতৃত্বের মানে তারা এই অবস্থান আসলে এটি নিয়ে আলোচনা করব। একই সাথে এই যে ধারাবাহিক অভ্যুত্থানে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন যেটাই বলি দক্ষিণ এশিয়ায় ঘটছে, এই ধারাবাহিকতার পিছনে সুনির্দিষ্ট কোনো কারণ আছে কিনা, বা আমরা বিভিন্ন আলোচনায় ডিপ স্টেট বলি, আসলেও ডিপ স্টেট কী, ডিপ স্টেটকে কেমন দেখা যায়, ডিপ স্টেট কেউ দেখেছে, কে কার ডিপ স্টেট, এটা নিয়েও আলোচনা আসতে পারে। আমাদের আজকের আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সিনিয়র সাংবাদিক ডক্টর মাহবুব হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ পরবর্তী যে পরিস্থিতি, এই জায়গা নিয়ে আমরা আলোচনায় যাব। তবে যেটি সাধারণভাবে করা হচ্ছে, যেমন রাষ্ট্রপতি যখন তখন তার জায়গা থেকে তিনি পদত্যাগ করতে পারেন, এটি একটি সাধারণ বিষয়। আমরা খুব কৌতূহলী জাতি হিসেবে, মানে জাতিগতভাবে আমরা খুব কিউরিয়াস, যদিও খুব সুপারফিশিয়াল ইনফরমেশনে কিউরিয়াস, খুব গভীরের কিউরিয়াসিটি দেখা যায় না। এরকম মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঘিরে নানা ধরনের গুঞ্জন আলোচনা আছে। চেষ্টা করব এই গুঞ্জন আলোচনা এড়িয়ে থাকতে, তারপরেও আমরা কিছু কিছু আলোচনা হয়তো বা করব। আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি? আলোচনায় মির্জা ফখরুল সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। শাহাবুদ্দিনের উত্তরসূরি নির্বাচন বিএনপির উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, জানিয়েছেন আইনমন্ত্রী। স্পিকারের সাথে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি নেবে ইসি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। স্বনির্ভর ও প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা। সরকার ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে, সিলেটে জামায়াতের আমির। জুলাইয়ের গণরায়কে অবজ্ঞা করছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামের। ছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হয়। আপনাদের আমাদের এই আলোচনার সাথে যুক্ত হতে ইচ্ছা হলে, বা আমাদের সমালোচনা, আলোচনা, পরামর্শ থাকলে, বা কোনো প্রশ্নের জিজ্ঞাসা থাকলে আপনারা সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমি একটু ডক্টর মাহবুব হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আমাদেরকে একটা ব্রিফ এক্সপ্লেনেশন দেবেন কি না, সেটি হলো এই যে মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি সম্ভবত বাংলাদেশের ইতিহাসে, আমি জানি না, আমার ভুল হতে পারে, ইতিহাসে সবচেয়ে বিরল দৃষ্টান্ত যে তিনি পরস্পর বিরোধী 3টি সরকারের শপথ বাক্য পাঠ করিয়েছেন। পরস্পর বিরোধী বলছি যে পরস্পর রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে হয়ে যেতেন, এবং তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, পদত্যাগের আলোচনা উঠছে, পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে, এই সব কিছুই ঘটেছে। তো এটি নিয়ে যে এখন আমরা যে বিভিন্ন ধরনের সমীকরণে যাচ্ছি, এই জায়গাটাকে আপনি একটু যদি পর্যালোচনা করতেন, যে আমাদের সমাজে এই রাষ্ট্রপতির পদত্যাগ, এটা তো অনেকের কাছে এটা ছিলই যে হতেই পারে, আবার অনেকের কাছে যে এখনই কেন, আসলে কি ঘটছে, রাজনীতির মধ্যে প্রভাবটা কি? ধন্যবাদ আপনাকে। এটি খুব জটিল বিষয়, আবার এটি খুব সহজ বিষয়। যদি আপনি জটিল করে দেখেন তাহলে এটা জটিল, আর যদি সহজ করে দেখতে চান তাহলে এটা সহজ। রাষ্ট্রপতি যে কোনো মুহূর্তে যে কোনো কারণ দেখিয়ে উনি পদত্যাগ করতে পারেন। মোহাম্মদ শাহাবুদ্দিন করেননি এতদিন, গতকাল করেছেন, মানে শুক্রবার করেছেন। অনেকের মধ্যে সন্দেহ যে এটা চাপে পড়ে তিনি করেছেন, আবার অনেক মনে করে যে না, তার যে কারণ তিনি
রেজিগনেশন লেটারে লিখেছেন সেটাই সত্য। আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বিশ্বাস করি, সাদা কালোতে অক্ষরে, তাহলে ওটাই ঠিক যে শাহাবুদ্দিন যে কারণ দেখিয়েছেন সেটাই যথার্থ। এর পিছনের কি চাপ সেটা আমরা অনুমান করতে পারি, বুঝতে পারি, কিছুটা হয়তো উপলব্ধি করতে পারি যে কি ধরনের চাপ তার উপরে ছিল। আপনি তিনটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল না, ঠিক মানে মতাদর্শগত সরকারে তিনি শপথ গ্রহণ করিয়েছেন। এটা তার দায়িত্ব, কর্তব্য। তার কাছে আসলে সেটা এটা করতে বাধ্য। উনি বিশ্বাস করুন আর না করুন, করতে এটা বাধ্য। এটা সাংবিধানিক অধিকার বা সাংবিধানিক ধারা। এই ধারা থেকে উনি করতেই পারেন। প্রথমত এনসিপি যখন হয়নি, তার আগে যখন ছেলেরা তার কাছে গেল শপথ নেওয়ার জন্যই তো গেল, সরকার গঠনের জন্যই তো গেছে। আসিফ নজরুলদের নেতৃত্বে বা আসিফ এবং আদার্সদের সঙ্গে জোট বেঁধে গেছে। তার মানে তাকে মেনে নিয়েই গেছে। যদি না মানতো, যদি তাকে বলতো যে না বেরিয়ে যাও, আমরা তোমার কাছ থেকে শপথ নেব না, আমরা দরকার পড়লে আমরা সুপ্রিম কোর্ট থেকে নেব বা যে কোনোভাবেই জনগণের কাছে শপথ নেব, আমরা জনগণের সুপ্রিমিসিতে এটা করতে পারবো, আমরা শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে জনগণের শপথ নেব এবং আমরা সরকার চালাবো। সেটা তারা করেনি। না করাতে কি হলো? না করাতে একটি পুরনো যে শাসনতান্ত্রিক ধারা, সেই ধারার ভিতরে তারা মাথা ঢুকিয়ে দিলেন, বডি ঢুকিয়ে দিলেন, মন এবং চিন্তা ঢুকিয়ে দিলেন। ব্যবস্থা যা হবার হয়ে গেল। আমরা একে বলি বেসিক্যালি এই প্রশাসন বেসিক্যালি হইল আপনার ব্রিটিশদের পরিবাহিত, পাকিস্তানি পরিবাহিত বাংলাদেশে এসে স্থায়িত্ব পেয়েছে এই প্রশাসনিক ধারা। এটা বেসিক্যালি 1935 সনের যে ব্রিটিশ লিগেসি তার ধারা। তো এই ধারাগুলো বেসিক্যালি কোনো স্বাধীন দেশের জন্য উপযুক্ত ছিল না, কখনোই ছিল না, এখনও নেই। তারপরেও আমরা এটাকেই কাঁধে বহন করে নিয়ে চলেছি, কারণ এটাকে মনে করি যে আমরা সাংবিধানিক মানে আমরা স্বীকার করতে পারি না যে ব্রিটিশদের এই লটা বাদ দিয়ে আমরা সম্পূর্ণ নতুন করে ল বানানোর মতো মেধাবী জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারিনি। না, এই বিশ্বাসে আমাদের নেই। কারণ হলো যে আমরা ভাবুক না, আমরা লেখাপড়া করি না। আবার দু একজন যদি বিশ্বাস করে আমরা তাদেরকে পাগল বা অন্য মতাদর্শের মনে করি। এইটাই হলো আমাদের। আমি আরেকটা কথা বলি যে আমরা বেসিক্যালি হলো আবেগ তাড়িত জাতি, যে কোনো বিষয়ে। এবং আমাদের কাছে ইমোশনটা অনেক সময় ইনফরমেশন হয়ে যায়। ইনফরমেশন যে কোনো গুজবই ইনফরমেশন হয়ে যায়, যে কোনো গুজবই সত্য বলে আমরা মনে করি। গুজব কখনোই সত্য হতে পারে না। এটার নামই তো গুজব। এই কারণেই ওটা গুজব, তাই না? এখন কথা হলো যে গুজবের ভেতরে হয়তো কোনো কিছু খুব ছোট্ট হলেও সত্য লুকিয়ে থাকে। সেটা ভাঙতে সেই সত্য যখন আপনি বের করে আনবেন, তখন দেখবেন যে সেই সত্যের রূপ চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আমাদের এটা বুঝতে হবে যে আমাদের বেসিক্যালি এই স্বাধীন দেশটি এই চলমান কি বলে প্রশাসন দ্বারা পরিচালিত হওয়ার উপযুক্ত নেই। এটি একটি ব্যর্থ একটি প্রশাসন, এই ধারাটাই ব্যর্থ। জি, আমি আপনার এই কথাটার একটা কন্টিনিউয়েশনের প্রশ্ন করব এরপরে, যে আমরা বারবার আমাদের যে আন্দোলনগুলো বা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিভিন্ন যে পরিবর্তনগুলো হয়েছে, আসলে আমরা জনগণ অব্যক্তভাবে বলতে চেয়েছিল এই প্রশাসনিক এই লিগ্যাসিটা বাদ দাও, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। আপনার আমরা এই আলোচনা যাব। স্যার আপনার কাছে আসছি, সেটি হলো যে এই যে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেন, তারপরে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হবেন এবং এরপরে রাষ্ট্রপতির জন্য মনোনয়ন দেওয়া হবে সংসদের, এটা সাংবিধানিকভাবে লেখা আছে। আমি একটু আপনার কাছে ব্যবচ্ছেদ বা দৈর্ঘ্যচ্ছেদ চাই। সেটি হলো যেটি মাহবুব হাসান বললেন যে উনি যা বলেছেন
অসুস্থতার কথা বলেছেন, কিন্তু উনি কিন্তু তার চিঠিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলেছেন যে এই গণ অভ্যুত্থানের তার অনেক ক্রেডিট ছিল। তিনি কতগুলো ইনফরমেশন দিয়ে যে, এবং যদি আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি, বিষয়টা এমন যে তিনি এই গণ অভ্যুত্থানের শেষ ফিনিশিংটা দিয়েছেন, এটা তার একটা ক্রেডিট। আসলে আপনি যে প্রশ্নটি করলেন, প্রশ্নটি সুন্দরই করেছেন, কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যে বক্তব্য তুলে ধরছে আপনি যে প্রশ্নে অনুসারে যেটা তার পদত্যাগপত্র থেকে বলেছি আমি কোনো নিজের বানানো কিছু বলি। প্রশ্ন হচ্ছে তার ভূমিকাটি প্রকৃতপক্ষে কন্ট্রোভার্সিয়াল রোল ছিল। এই অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটি পরিবর্তন হয়ে ইউনূস সাহেব যখন শপথ গ্রহণ করলেন, সেখানে আমরা দেখব তার বক্তব্য প্রচণ্ডরূপে কন্ট্রোভার্সিয়াল। দেখেন, সহজভাবে একটি মিথ্যার কিন্তু আশ্রয় নিয়েছেন তিনি নিজে। যেমন মনে করেন, তিনি হাসিনা ওয়াজেদ যখন চলে গেল ভারতে, তখন কিন্তু জাতির সামনে তিনি উত্থাপন করেছিলেন যে প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছে। কিন্তু আগে বলেছেন যে প্রাইম মিনিস্টার প্রথম ভাষণ দিয়েছেন, পদত্যাগ করে চলে গেছেন। পরবর্তী পর্যায়ে কিন্তু আবার দেখবেন বললেন উনি যে উনি ওনার পদত্যাগপত্র পাওয়া যাচ্ছে না, পদত্যাগ করেননি। এটা কিন্তু গ্রেট লাই। একদম প্রেসিডেন্ট কিন্তু মিথ্যে কথা বলতে পারেন না। আগেরটা যদি সত্য হয় তাহলে পরেরটা মিথ্যা, পরেরটা সত্যি হলে আগেরটা মিথ্যা। তাহলে রাষ্ট্রপতি কিন্তু এই ধরনের বক্তব্য উত্থাপন করতে পারেন না, অর্থাৎ লায়ার হিসাবে কিন্তু পরিচিত হলেন। তাহলে তিনি ওই যে অভ্যুত্থানের কথা বললেন, এই অভ্যুত্থানে তার ভূমিকা ছিল, সেটাও দেখবেন পদে পদে ভুল প্রমাণিত হব। কেন হলো যে তিনি কার দ্বারা, কোন সরকার দ্বারা আপনার অ্যাপয়েন্টেড হয়েছিলেন, নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন, সেই সরকারটি হচ্ছে সেই সাবেক হাসিনা ওয়াজেদের, যাকে সবাই ফ্যাসিস্ট সরকার বলে। হ্যাঁ, তা সেকে যেই ফ্যাসিস্ট সরকার, অর্থাৎ ছাত্রদের আন্দোলনের সময় গুলি করে ছাত্রদের হত্যা করে 1.5 মাসের মধ্যে প্রায় 1400 ছাত্র জনতাকে হত্যা করছে। পৃথিবীর ইতিহাসে এমন হত্যাকাণ্ড কিন্তু অল্প সময় হয়নি। দীর্ঘ সময় অনেক হত্যাকাণ্ড হয়েছে, এত অল্প সময় হয়নি। তাহলে সেই সময় উনি তো রাষ্ট্রপতি ছিলেন, ওনার ভূমিকাটা কী ছিল? উনি কি বলছেন প্রাইম মিনিস্টারকে যেন এটা আপনি করতে পারেন না? তবে এখানে আমি বলবো, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে রাষ্ট্রপতির কিন্তু বেশি ভূমিকাও থাকে না। এটাকে আমরা বলি সাধারণত রাষ্ট্রপতির পদ হচ্ছে আলংকারিক অর্থে টিটুলার হেড, অর্থাৎ অর্নামেন্টাল পজিশন। এটা গ্রেট ব্রিটেন থেকে শুরু হয়েছিল এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে। অর্থাৎ রাজতন্ত্র যখন বিলুপ্ত হলো, গণতন্ত্র যখন আসলো, তখন আমরা দেখব রাজাকে শুধু ওই জায়গাটা বসায় রাখলো। কেন? ওই সময় এটা মনে হয় আইনের একটা বিশাল প্রপঞ্চ যে তোমার সব ক্ষমতা আছে, আবার ক্ষমতা না, ব্যবহার করতে সেটা পারবে না। হচ্ছে ক্ষমতা বলে তার ওই তারাও কিন্তু দেখেন, এই জন্য বলা হয়, আমরা সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি যে গ্রেট ব্রিটেনের যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটি, এটি একদিকে হচ্ছে কনজারভেটিভ, আরেক দিক থেকে হচ্ছে সে পপুলার। নিজেই পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে আছে। হ্যাঁ, কনজারভেটিভ কেন? ওই যে রাজাকে, মোনার্কে বসানো হয়েছে ওখানে। অর্থাৎ কেন বসানো হয়েছে? ওই সময় একটা প্রবাদ ছিল, দি কিং অর দ্য কুইন ক্যান ডু নো রং, বিকজ দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। ডিভাইন পাওয়ার আছে তাদের থেকে। তো গড ক্যান ডু নো রং, তার রিপ্রেজেন্টেটিভ ক্যান ডু নো রং। এইভাবে তো ওই রাজার প্রতিনিধি হিসাবে তাকে সম্মান দেওয়া হতো, অর্থাৎ তাকে নামে মারতো। দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার জন্য রাজা লুইবার, আমি জানি না, সে পোপের থেকে বের হয়ে এসে এই আইনটা করেছিলেন। হ্যাঁ, এটা দীর্ঘ একটা ইতিহাস আছে, কিভাবে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট গ্রেট ব্রিটেন আসলো এবং কিভাবে এটার সাথে আবার আমরা দেখবো। তবে এটার একটা রাজনৈতিক ইয়েও আছে স্যার, আপনি জানেন যে সেটি হলো যে এরা কিন্তু এই ক্ষমতাকে ব্যবহার করে। আমি স্যারের সাথে কথা বলতেছিলাম, মাহবুব হাসান, আপনাকেও বলি, সংসদীয় রাষ্ট্রপতি হিসেবে আমরা আব্দুর রহমান বিশ্বাসের কথা বলছিলাম। রাষ্ট্রপতির হাতে তো সর্বোচ্চ ক্ষমতাটা আছে, তিনি সংসদ ভেঙে নিতে পারেন, তিনি প্রধানমন্ত্রীকে স্যাক করতে পারেন। আব্দুর রহমান বিশ্বাসের কিন্তু এটা কি এই ক্ষমতা ব্যবহারের জায়গাটাই কি ব্যক্তির
মেধা, ব্যক্তির যোগ্যতা, ব্যক্তির অভিজ্ঞতার মধ্যে আসে কিনা? আপনি যে প্রশ্ন করলেন সেটা তার কনস্টিটিউশনের মধ্য থেকে তার ব্যবহার করতে হবে, তা না হলে ইমপিচমেন্ট ব্যবহার করার জানতে হবে, এমন তো আছে। জানা ভিন্ন, তার না, কনস্টিটিউশনের মানবতার দিকে বিরুদ্ধে যখন যাবে। যায় তার তখন কনস্টিটিউশনের তিনি কিন্তু বিপক্ষে গেলে এটা ব্যবহার করতে পারেন তা- এবং বলতে পারেন যে না আপনি মানবিকতা হত্যা করছেন, মানুষকে হত্যা করছেন, অথবা আপনি এটা করতে না, পারেন সেটা না। তো কনস্টিটিউশনে অ্যালাউ করে না। Constitution দরকার তাকে নাই। না, কনস্টিটিউশন Constitution দরকার নাই এই কারণে কিছু যে করতে পারবে না উনি কনস্টিটিউশন প্রেসিডেন্ট হিসেবে এই ভার্ডিক্ট দিতে পারতেন না, তা বলতে সেটা পারতেন। পারবে না। কনস্টিটিউশনের মধ্যে তো মানবতাটা লেখা আছে। তিনি তো ফাঁসির আসামিকে মুক্ত আহ, দিতে আহ, কোনো সেটা ওই অসুবিধা নেই। সাজা ওই মওকুফ করে দিতে পারেন। কনস্টিটিউশনে তাকে পাওয়ারটা দিয়েছে। যে কিন্তু কনস্টিটিউশনে এভাবে মানুষের মানুষ অধিকার মারা নেই। যাচ্ছে, এটা কি তিনি মানবিক জায়গা থেকে তিনি এটা বলতে পারবেন না? সেটা যদি আপনার কথা বলতে পারবে, বলতে তো উনি পারেন নাই। বলতে পারবে কখন, যখন উনি মনে করবে যে জাস্ট একটা রিস্ক নিতে হয়, তখন ওই সময় ওই প্রেসিডেন্টের ওই সময় রিস্ক নিতে হয় দেশের স্বার্থে। কি জন্য তিনি এটা করলেন? অর্থাৎ দেশটা কনস্টিটিউশন তো দেশের জন্য, আমি দেশের স্বার্থে করতেছি, অর্থাৎ তুমি এখন গণতান্ত্রিক প্রক্রিয়া নেই, কারণ মানুষ মারা তো কনস্টিটিউশনে নেই। হ্যাঁ, আমি যদি স্যার একটা স্ট্রাকচার বলি, তখন পারে। যে- যেমন প্লিজ একটা মিনিট বলতেন, যেটা আপনি বললেন আব্দুর রহমান বিশ্বাস সাহেব যখন নিয়েছিল, সেটা একটা আনকনস্টিটিউশনাল হইতো, তখন যাচ্ছিল দেশটা একটা কু হতে যাচ্ছিল, অর্থাৎ কনস্টিটিউশনের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যেটা আছে, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে স্যাক করেছেন। এইরকম পরিস্থিতি হলে প্রেসিডেন্ট ক্যান ডু এভরিথিং। ওই রকম পরিস্থিতি না হলে পারে না। ওই ক্ষেত্রে কিন্তু পারতেন উনি। তখন প্রেসিডেন্টের তখন উচিত ছিল প্রাইম মিনিস্টারকে বলা যে এইভাবে এই কাজটা আপনি এটা করতেছেন, এটা করা উচিত হবে না। যে কথাটি আমার সহ আলোচক বলেন যে হিউম্যানিটি বিরুদ্ধে, যে হিউম্যানিজমের বিরুদ্ধে চলে যাচ্ছে, অর্থাৎ আপনি এখান থেকে সরে আসেন। তখন কিন্তু একটা কিছু যখন করে ওই জাতির স্বার্থের দিকে রক্ষা করে, হ্যাঁ, ওই 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 সিদ্ধান্তটা তখন জাস্ট এটাকে আপনার পরবর্তী পর্যায়ে দেখা যায় যখন কোনো কন্ট্রোভার্সি অ্যারাইজ যখন করবে, তখন কিন্তু তার পক্ষে চলে যাবে রায়। আচ্ছা, আমি স্যারের এই কথার প্রেক্ষাপটকে আমি একটা স্ট্রাকচার দিতে চাই, আপনি যদি আলোচনা করেন। ধরেন এতজন মানুষ মারা গেছেন, রাষ্ট্রপতির কনস্টিটিউশনাল যে পাওয়ার, সেটা অবশ্যই ডিফাইন করা আছে। আমি লিমিটেড বলবো না, ডিফাইন করা আছে। উনি যদি ধরেন এতগুলো মানুষ মারা গিয়েছে, তার প্রতিবাদে আমি পদত্যাগ করলাম, এই পদত্যাগ করাও তো একটা ক্ষমতা। হ্যাঁ, অবশ্যই Yes, এটা অবশ্যই এটা ক্ষমতা। পারতেন, এটা উনি ইচ্ছা করলে এটা করতে পারতেন। এটা তো করেন নাই উনি। তিনি ইচ্ছা করলে পদত্যাগ করতে পারতেন। তখনই হয়তো তিনি আন্দোলনের ইচ্ছা পক্ষে করলে প্রধানমন্ত্রীকে বলে গভর্নমেন্ট ভেঙে দিতে পারতেন যে তুমি আনলফুল কাজ করছো, এটার জায়গায় আমি স্যারের পক্ষের জায়গায়- মানবতাবাদী মানবতা বিরোধী কাজ করছো এজ এ গভর্নমেন্ট হিসেবে, গণতান্ত্রিক গভর্নমেন্ট হিসেবে, কারণ যেহেতু উনি দাবি করেছে যে গণতান্ত্রিক গভর্নমেন্ট, অতএব তোমার এই হত্যাযজ্ঞ চলতে পারে না, তোমাকে স্যাক করা হলো, তোমার গভর্নমেন্ট করা হলো। করতে পারতেন। এর জন্য যে সাহস দরকার, যে এখানে যে বিবেচনা দরকার, যে মানবতার দরকার, যে সাহস দরকার, সেটি শাহাবুদ্দিনের নেই বা ছিল না। মাহবুব হাসানের এই ব্যাখ্যাটা আমি আরো বিশদ জানতে চাই আপনার কাছে, যে দুইটাই, তিনি সংসদ ভেঙে দিতে পারেন, এটা কনস্টিটিউশনাল ইয়ে, তিনি পদত্যাগ করতে পারেন। দুইটারই এক ধরনের পাওয়ার আছে। একটা পাওয়ার হলো অন্তর্নিহিত, আর একটা পাওয়ার হলো সরাসরি ক্ষমতার ইয়ে। আসলে এইটা কিভাবে আসতে হয়, এই প্রশ্নটা থাকবে আপনার কাছে। আমরা বিরতিতে যাব, বিরতির থেকে ফিরে এই প্রশ্নটা থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন আবু সাইদ মারা গেলেন, তখন পদত্যাগ করতে পারতেন, সেটি কেমন হতো? আর পদত্যাগ না করে তখনকার যিনি প্রধানমন্ত্রী, তাকে স্যাক করতে পারতেন, মানে সংসদ ভেঙে দিতে পারতেন, সেটি কেমন হতো? এটি নিয়ে আলোচনায় থাকবো, আমাদের সঙ্গেই থাকুন। মির্জাপুর জিরাওয়ারের নুরুল আমিন ব্যাপারে আপনার কাছে আসতেছেন। আপনি আপনাদের আলোচনার মধ্যে থেকে এই দুটো বিষয়, যে আমরা সাধারণ আলোচনায় বলি যে রাষ্ট্রপতির এই সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা খুবই সীমিত, এই শব্দটা ব্যবহার করি, কিন্তু আমি ব্যবহার করতে চেয়েছি যে ক্ষমতা ডিফাইন করা আছে, সীমিত বলার চেয়ে। তো সেই জায়গাতে ওনার যে পদত্যাগ করার যে, এটাও তো এক ধরনের ক্ষমতা, যে আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম। হ্যাঁ, এবং
এখনো যদি তিনি করেন আর আমাদের ধারণাগুলো যদি সত্য হয় যে উনি চাপে করেছেন, এটাও তো তিনি এখানে ক্ষমতা ব্যবহার করলেন যে আমাকে সরিয়ে দেওয়া হলো এই জন্য আমি পদত্যাগ। তো ওই সময় তিনি পদত্যাগ করতে পারতেন যে ছাত্র জনতার মৃত্যুর দায় নিয়ে যে এটার জন্য আমি পদত্যাগ করলাম এটার প্রতিবাদে, অথবা তার এটাও ছিল যে সংসদ আসলে ভেঙে দেয় রাষ্ট্রপতি, যেটা করেছেন। এই দুইটার মধ্যে একটু ইয়ে করবেন, আলোচনা করবেন। সংসদ রাষ্ট্রপতি ভেঙে যায়, ভেঙে দিতে পারেন, সেটা কখন দিতে পারেন সেটা হলো প্রাইম মিনিস্টার যখন তাকে অনুরোধ করবে তখন পারেন। তা সেটা চেয়ে সবচেয়ে ভালো যেটা আপনি বললেন, সে যদি এই অভ্যুত্থানটাকে জাস্ট এই যে পর্যায়ে আসছে এবং আজকে আপনি যেটা বললেন সে বলছে এটা তার কন্ট্রিবিউশন ছিল, এটা তো কন্ট্রিবিউশন থাকলো ওই সময় থাকতো না, শুধু কন্ট্রিবিউশন না, বলেছেন যে তিনি ফিনিশিং দিয়েছেন, হ্যাঁ, অভ্যুত্থানটাকে মোল্ডেড করে ফিনিশিং দিয়েছেন। এই ব্যাখ্যা আমি দিয়েছি, সেটা তার ব্যাখ্যা সে যেটা দেয় সেটা তো পদে পদে অনেক মিথ্যা কথা বলছে, সেটা প্রমাণিত হয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে ওটা হলে কিন্তু তার আসলে বৈপ্লবিক, হ্যাঁ বৈপ্লবিক কাজ হতো, যেন কি যেন আমি পদত্যাগ করলাম, এটা হলে তো বিশাল জিনিস হয়ে যায়, জাতীয় বাস্তব এতগুলো প্রাণ যেত না। ফলশ্রুতিতে তিনি যে কথাটা বলছেন যে এই অভ্যুত্থানে তিনি হয়তো বা বিপ্লব বলতে পারেন, কিন্তু আমি এই অভ্যুত্থানকে বিপ্লব বলবো না, এটা অভ্যুত্থান হিসাবে বলবো। বিপ্লবটি আরও অন্য আঙ্গিকে আমরা বিশ্লেষণ করে থাকি, তো ফলশ্রুতি তখন বলতে পারেন। কিন্তু প্রকৃতপক্ষে এই অভ্যুত্থানে তার কোনো কন্ট্রিবিউশনে ছিল না, এমনকি সে যে অপকর্ম করেছেন ওই অপকর্মের জন্য তার কিন্তু অনেক সময় জবাবদিহিতা করতে হতো যদি ওই ধরনের একটা পরিবর্তন আসতো। যে পরিবর্তনটা এসেছে অভ্যুত্থানের মাধ্যমে, সেই পরিবর্তন কিন্তু বৈপ্লবিক কোনো পরিবর্তন না। আমার সহ আলোচক সুন্দরভাবে বলছেন এটা এমনভাবে হয়েছে, অর্থাৎ না প্রকৃতপক্ষে পুরো কনস্টিটিউশনকে আপহোল্ড করেছে, আবার কিছু কিছু করেছে, যার ফলে আমরা কি দেখব, জাস্ট এইটা একটু হসপস টাইপের। আমরা তো এই ধরনের ক্যারেক্টারকে সুযোগ সন্ধানী বলি। এটা হসপস যেটা আমি বলি, আর মার্জিত ভাষায়। আচ্ছা, মাহবুব হোসেন আপনার কাছে আসতে যেটি বললেন, ধরেন উনি পদত্যাগই করতেন, সেইটার ধাক্কা কেমন হতে পারত যদি পদত্যাগ করতেন? কখন? ওই সময় যদি তিনি পদত্যাগ করতেন তাহলে ধাক্কা কেমন হতো? হয়তো বিপ্লবী হিসেবে গরিত হতেন। এমন হতে পারতো এইটার যে দেশের জনগণের জীবন রক্ষার জন্য তিনি পদত্যাগ করেছেন। একজন স্বৈরাচারী সরকারের বা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য তিনি পদত্যাগ করেছেন, তাহলে উনি বিপ্লবী হয়ে যেতেন। সেই সাহস, সেই দূরদর্শিতা করলে কি তাকে গ্রেফতার করার সুযোগ ছিল সরকারের পক্ষ থেকে? গ্রেফতারের হ্যাঁ করতে পারতো সরকার, তাহলে তিনি হিরো হয়ে যেত। আইনে কি দেখিয়ে গ্রেফতার করতো? আইনে যেহেতু এটা বলতে পারতো যে তিনি সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব নিয়েছিলেন, তিনি সেটা করেন নাই, অতএব তাকে আমরা গ্রেফতার করলাম। কিন্তু উনি যদি বলতো যে না, আমার জনগণের জন্য আমি পদত্যাগ করেছি এবং আমার জনগণকে আমি রক্ষার জন্য পদত্যাগ করেছি, তাহলে আবারও স্যারের কাছে আসতে যে আসলে কোনটা বড়, সংবিধান না জনগণ? আসলে আমরা দেখবো যারা ক্ষমতা, তাত্ত্বিক ব্যাখ্যাটাই জানতে। হ্যাঁ, সেটা হলে গিয়ে প্রকৃতপক্ষে জনগণের জন্য কনস্টিটিউশনের জন্য জনগণ, কারণ এটা কনস্টিটিউশনটাকে আমরা এক একভাবে এক একজন ব্যাখ্যা করি। আমি যদি প্রাচীনকালে চলে যাই, অ্যারিস্টটল যেটা বলছে, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দি স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। হ্যাঁ, জীবনযাত্রা প্রণালী যেটা রাষ্ট্র নিয়ে আসে। সবচেয়ে সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন ফাইনার, কনস্টিটিউশন ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপ ইন এ সোসাইটি। শাসনতন্ত্র হচ্ছে একটি সমাজের ক্ষমতা সম্পর্কিত আত্মজীবনী। প্রতিটি শ্রেণীর স্বার্থ রক্ষা করবে, কারা শক্তিশালী শ্রেণী, তারা যখন কনস্টিটিউশনটা তৈরি করার সময় নিজেদের স্বার্থ দেখে কনস্টিটিউশনটা প্রণয়ন করে। এটা আমরা দেখব সবসময়, দেখবো আপনার আদালতে গেলে কার স্বার্থ রক্ষা হয়? শক্তিশালী, ধনীর। যে একজন একটা রাস্তায় যদি একটা রিক্সাওয়ালাকে একজনে থাপ্পড় দেওয়া হয়, তাহলে বিচারটা কে চায়? রিক্সাওয়ালা চায়। যে থাপ্পড় দিচ্ছে সে তো চায় না। আবার রায়টা কখন কার পক্ষে? যে বিশ্ববিদ্যালয় ধরেন ছাত্রদের নিকট ছিল, যে থাপ্পড় দিচ্ছে যদি ছাত্র হয়, তখন রায়টা কিন্তু ছাত্রদের পক্ষে দেয়, ওটা সই ঠুরি বলে দেয়। কিন্তু একটা থাপ্পড়ের জায়গায় আরেকটা থাপ্পড় কিন্তু দিতে চায় না। এটাই দেখবো কনস্টিটিউশনটা এমনই একটা ব্যাপার যে আমার দেশের কনস্টিটিউশন যেটা
ব্রিটিশ কনস্টিটিউশন, ওটা হচ্ছে পুঁজিবাদী ধারায়, অর্থাৎ প্রবল শক্তিশালী শ্রেণীর স্বার্থ রক্ষা করে। এই যে কথাগুলি বললে আমরা বলতেছি, এটা যদি সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করত, তাহলে ওই আন্দোলনের সময় গুলি করে এতগুলি মানুষ মারতে পারত। তারপরে দেখবেন আজকে যারা গুলি করে এতগুলো মানুষ মারছে মাত্র 1.5 মাসের মধ্যে, তাদের পক্ষে কিন্তু অনেকে কথা বলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাদের বিচার হবে না? বিচারটার জন্য তো বুদ্ধিজীবী শ্রেণী বলা উচিত, সমস্ত রাজনৈতিক দলগুলি এটাকে সমর্থন করা উচিত, কিন্তু দেখব সেটা করতে চায় না। অর্থাৎ এখানেই দেখবেন প্রকৃতপক্ষে আমার কোন দিকে কে রায়টা দিচ্ছে, ওইটা হলো আসল বিশ্লেষণ। ওই চরিত্রটা আমাদের বিশ্লেষণ করতে হবে। আমি এখানে আরেকটি প্রশ্ন করে এই প্রসঙ্গের জায়গার পরবর্তী প্রসঙ্গে যাব, সেটি হলো বাংলাদেশের যে রাষ্ট্রপতির যারা যারা হয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সিএমএলএ হিসেবে হোসেন মোহাম্মদ এরশাদ এসেছিলেন। দুইজনের দুই কারণে বলছি, আমি দুইজনকে সমান, এই দুইজন ছাড়া, এবং শেখ মুজিবুর রহমান তো বাকশালের সময় কি রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি? রাষ্ট্রপতি হয়েছে তিনি, এই তিনজন ছাড়া অধিকাংশ রাষ্ট্রপতির ক্ষেত্রেই আমরা কোনো যুগান্তকারী পদক্ষেপ দেখিনি। একজনের কথা বললাম আমরা, আব্দুর রহমান বিশ্বাস, তিনি সেনা আটকে দিয়ে সেনা প্রধানকে চাকরিচ্যুত করেছিলেন। এরকম কেন হয়? মানে এই যে রাষ্ট্রপতিতে যেই লোক যিনি যায়, যিনি থাকেন, তিনি কিন্তু জ্ঞানী গুণীই থাকেন, কিন্তু তারা কেন হয়? এই দেখেন, ওই পরিস্থিতিতে আব্দুর রহমান বিশ্বাস সাহেব যে সিদ্ধান্তটা নিয়েছেন, সে জাতিকে বাঁচিয়েছেন। যার জন্য আজ এখানে বসে এখন আমরা তাকে প্রশংসা করতেছি। ঠিক একইভাবে যদি এই 24-এর অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যদি ওই রকম ভূমিকা নিতে পারতেন, যে আমি পদত্যাগ করিলাম, সহজ ব্যাপার, তাকে তো এটা পাওয়ার আছে। হ্যাঁ, ওই আব্দুর রহমান বিশ্বাসের মতো রাষ্ট্রপতি যদি হয় ভবিষ্যতে, অর্থাৎ তাহলে তিনি গার্ডস নিয়ে বলবেন আমি পদত্যাগ করলাম। পদত্যাগ করলে তার মানে কি? তার মানে শাহাবুদ্দিন সে সাহস দেখাতে পারেন না। কেন পারে না? তার একটা কারণ বলে দেই। কারণ শাহাবুদ্দিন সাহেব কার নমিনি? আওয়ামী লীগের। এবং তিনি কিভাবে এসেছেন, তার অতীতের যে কর্মকাণ্ডটা ভালো না। অর্থাৎ যদি আমি পদত্যাগ করি, এই গভর্নমেন্ট যদি টিকে যায়, তাহলে ওই যে অপকর্ম করেছে, দুদুকে করেছে, তারপর এস আলমের সাহেব এসেকে সাহায্য করেছে ইসলামিক ব্যাংকে টাকার বিনিময়ে বিভিন্ন, ওইগুলি সামনে এসে যাবে, তাকে অর্থাৎ আওয়ামী লীগই তাকে আওয়ামী লীগ তাকে জেলে নিত। এটা একটা ভয় বা একটা মানে দৃষ্টিভঙ্গি। কিন্তু আসলে কি হতো? আসলে যদি উনি পদত্যাগ করতেন, আমার তো মনে হয় শেখ হাসিনার পদত্যাগ করতে বাধ্য হতেন। শেখ হাসিনার তো নিজেই তো ধসে পড়তো, ওই সাহসটা সেই ক্রেডিটটা ওনার কাছে থাকতো। রাইট। তিনি তো সেটা করতে পারেন নাই। তিনি একজন বিচারপতি ছিলেন, তার এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। জেলা জজ ছিলেন। হ্যাঁ, জেলা জজ তো বিচারপতি, তাই না? জেলা জজ ছোট না, সিনিয়র জেলা জজ অনেক। আমি তথ্যটা বললাম। যাই হোক, তো উনি সে সাহস দেখাতে পারেননি। মূলত একজন সাহসী লোক দরকার। ঠিক আছে, সাহসী লোক দরকার রাষ্ট্রপতির জন্য, এটাই তো বলতে যাচ্ছেন না? আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছি, সেটি হলো যে কেন আব্দুল হামিদ, জিল্লুর রহমান, জাস্টিস শাহাবুদ্দিন, আব্দুর রহমান বিশ্বাস, প্রফেসর ইয়াজউদ্দিনের পরে কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে বেছে নিলেন শেখ হাসিনা, আর এখনকার সরকার কাকে বেছে নেবেন? দুইটাই বললাম। আর কেন বেছে নিয়েছিলেন এই আলোচনাটা যদি করা যায়, আর এখনকার সরকার কাকে বেছে নেওয়া উচিত? এখন যাদের কথা বললেন, যে কজন রাষ্ট্রপতির কথা বললেন, তারা তো তাদের টেনর পার করে চলে গেছেন, তাই না? তাদের কিছু অপকর্মও আছে, সুকর্মও আছে। এখন তাদের প্রতি আমরা বায়োপ্রোফাইলের ধারণা দেওয়ার জন্য বলেছি আমি। না, ঠিক আছে, এরখানে মাঝখানে একজনকে নাম বাদ দিচ্ছে, বি চৌধুরী। দুঃখিত, আমি আমার এটাও একটা গুরুত্বপূর্ণ। বি চৌধুরী কেন পদত্যাগ করেছিলেন? হ্যাঁ, সেটাও আপনাকে এটাও একটা বড় ঘটনা। হ্যাঁ, বি চৌধুরী উনি একটি মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। সেই মাজারের জিয়ারত করার অপরাধে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট করবে এই সংবাদের পেয়ে উনি পদত্যাগ করেছিলেন। এখন উনি শিক্ষিত লোক, দূরদর্শী লোক ছিলেন,
যার জন্য তিনি পদত্যাগ করে চলে গেছেন। ইতিহাসে কিন্তু এটা লেখা থাকবে। কেন থাকবে? কারণ জাতির প্রত্যেকটা বীর এবং নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা প্রত্যেকটি ক্ষমতাসীন দলের নেতাদের উচিত, কম আর বেশি হোক প্রত্যেকেরই অবদান অবদান রাখা। আছে, তাই না? এখন ধরেন তাদের কথা আমরা ঘুরে যাই, ঘুরে গিয়ে আমরা আমি নতুন বলতে চেয়েছি যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে কেন বেছে নিলেন শেখ হাসিনা, এবং শেখ এই হাসিনা সরকার কাকে বেছে না, না, শেখ হাসিনা বেছে নেন, এর একটা সহজ উত্তর আছে। এর সহজ উত্তর হলো শেখ হাসিনা যে মনোগহনের লোক, যে প্যাটার্নের লোক, যে অর্থনৈতিক কি বলে দুর্নীতির লোক, সে একই লাইনের লোক, তিনি বাঁচবেন, এটাই স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। এবং তিনি বশংবদ, এটা তিনি জানেন। তিনি তার নিচের, বশংবদ মানে তার বশে আছে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নাই, এই জন্য তাকেই বেছে নিয়েছেন। আর দ্বিতীয়ত দল থেকে দেননি হয়তো দুটো কারণে। একটি হলো যে এক্স রে দিলে ওয়াই খেপে উঠতো, ওয়াইকে এবং আলোচনাও ছিল, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ তারা কিছু কথা বলেছিলেন মনে হ্যাঁ হয়। হ্যাঁ, সেসব আছে। তো দলের লোক দেওয়া খুবই কঠিন ছিল তার জন্য। কিন্তু আব্দুল হামিদ তো ছিলেন দলের লোক, জিল্লুর রহমান ছিলেন দলের লোক। হ্যাঁ, তিনি তো বশংবদী ছিলেন। তিনি মনে নেই আপনার 20 জন ফাঁসির আসামিকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এটি কোনো রাষ্ট্রপতি করতে পারেন না, কোনো রাষ্ট্রপতির পক্ষে এটা করা উচিত না। যারা হত্যা মামলার আসামি হিসেবে খুনি এবং ফাঁসির আসামি হয়েছিলেন, তাদেরকে ক্ষমা করে দিয়ে আব্দুল হামিদ বেঁচে আছেন। কেউ তার বিরুদ্ধে কেস করছে না বলে তাকে এখনো আইন ধরেনি। কিন্তু উচিত হলো এদের শিক্ষা এটা দিলে, কেস করা সম্ভব। অফকোর্স সম্ভব। উনি যখনই ক্ষমতার থেকে বাইরে বা ক্ষমতা থাকলেও উনি তো সাংবিধানিকভাবে এটা ব্যবহার করেছেন, সংবিধানের পাওয়ার ব্যবহার সংবিধানের করেছেন। ব্যবহার করেন নাই। সংবিধানে উনি পেতে পারেন না। অ্যাজ এ হিউম্যান বডি উনি এটা করতে পারেন না। মানসিকভাবে মানবতাবাদী গণতান্ত্রিক একজন রাষ্ট্রপতির পক্ষে একজন খুনির পক্ষে জি, রায় দিতে পারেন। একই যে আলোচনা করছিলাম যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে কেন ওই সময়ে, কারণ ওই সময়ে খুব ক্রিটিক্যাল সময়ই ছিল বিভিন্নভাবে শেখ হাসিনার জন্য, তিনি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কেন বেছে নিয়েছিলেন, এবং এখন যে সরকার আছে এই এখনও কিন্তু আমরা অন্য রকমের ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে আছি। আমাদের এখন কি ধরনের রাষ্ট্রপতি বেছে নেওয়া উচিত? আমি জাস্ট আপনার এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, পরে প্রাসঙ্গিকভাবে ওখানে জি। যাব। রাষ্ট্রপতিকে বেছে নেওয়া সবচেয়ে জাস্ট যার ক্ষমতাটা বেশি, আমি ক্ষমতাই বলবো, অথবা যার দায়িত্বটা বেশি, প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কাকে রাষ্ট্রপতি করবেন সেখানে লক্ষ্য রাখবেন তিনি কার সাথে কাজ করে কমফোর্ট ফিল করবেন, এবং প্রকৃতপক্ষে তিনি তার দৃষ্টিকোণ থেকে দেশের স্বার্থ রক্ষা করবেন কিনা, এবং জাস্ট তার পার্টির বিপক্ষে কোনো সরকারের পথ স্বার্থ। করবেন কিনা, পার্টি এবং সরকার দুটোই কাজ করবেন কিনা তিনি সবসময় লক্ষ্য রাখবেন যে তার পার্টি, সরকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তিনি সবসময় সতর্ক থাকবেন কিনা। এই বিভিন্ন দিকগুলো হয়। আর সবচেয়ে হচ্ছে কি, প্রাইম মিনিস্টার দেখতে হবে যাকে তিনি রাষ্ট্রপতি করবেন তিনি ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে কি ধারণা আছে। বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আর বাংলাদেশের এই সময় বুঝতে হবে যে প্রেসিডেন্ট তাকে মাঝে মাঝে কিন্তু পরামর্শ দিবেন। পরামর্শ প্রাইম মিনিস্টার রাখতেও পারেন, নাও রাখতে পারেন। সেই ক্ষেত্রে তো ওই প্রজ্ঞাটা প্রেসিডেন্টের থাকতে হবে, জিও পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে। অর্থাৎ আমার দেশে কিন্তু এখন প্রেসিডেন্টও তাহলে সতর্ক থাকতে হবে, অথবা তার মেধা প্রয়োগ করতে হবে যে আমি কোন দিকে যাব, আমার ইন্টারন্যাশনাল পলিটিক্সে অর্থাৎ ফরেন পলিসি কোন দিকে যাব। সেইখানে তো প্রাইম মিনিস্টারকে মাঝে মাঝে ইনপুট কিছু দিতে হবে। যেমন আমরা দেখবেন প্রাইম মিনিস্টার পৃথিবীর যে কোনো দেশে সফর করে আসার পর কিন্তু তাকে ওই তাকে প্রেসিডেন্টকে বলতে হবে, বলেন এটা এই ব্যাপারে এটা, ওই সময় কিন্তু আলোচনাটা হয়।
অনেক সময় আছে অনেক প্রাইম মিনিস্টার যাওয়ার আগে আবার অর্থাৎ প্রাইম মিনিস্টার একজন প্রজ্ঞাবান রাজনৈতিক প্রজ্ঞাবান বিশ্ব রাজনীতিতে প্রজ্ঞাবান লোক, যিনি তাকে দেশের স্বার্থে ভালো পরামর্শ এবং যিনি প্রেসিডেন্ট হবেন তার স্বাস্থ্যগত দিকও দেখতে হবে, অর্থাৎ তিনি হেল্প করতে পারেন। ওই যে প্রশ্নটা আপনি করেছেন আব্দুর রহমান বিশ্বাস সাহেবের, ওই রকম পরিস্থিতি খোদা না করুক, না যেন এই হয়। প্রজ্ঞাবান লোককে বেছে নেয়নি দেখেই ওই বিপদের সময় শেখ হাসিনাকে ভালো বুদ্ধি দিতে পারেননি শাহাবুদ্দিন। তবে শেখ হাসিনা সম্পর্কে আমি যেটা বলবেন সেটা ভিন্ন কথা। উনি প্রকৃতপক্ষে গণতান্ত্রিক কোনো দিকে যাননি, উনি প্রকৃতপক্ষে গিয়েছিলেন একটা স্বৈরতান্ত্রিক স্বৈরাচার হিসাবে এটা ফ্যাসিস্ট হিসাবে। কারণ তার কথা দিয়ে আমরা বলি, তিনি মাঝে মাঝে কি বলতেন, আমি ক্ষমতা চাই, পাওয়ার, অ্যাবসলুট পাওয়ার চাওয়া মানে হচ্ছে সে গণতান্ত্রিক না। এখানে একটা ইয়ে মিশিয়ে দিতেন যে দেশের উন্নয়ন করার জন্য, না দেশের এটা একটা সস্তা কথা মিশিয়ে দিতেন। না, দেশের উন্নয়নের জন্য কিন্তু এটা অনেক বড়। দেশের উন্নয়নের জন্য যদি হতে হয় তাহলে কিন্তু তার গণতান্ত্রিক স্পিডটাকে সামনে রেখে বক্তব্যগুলি উত্থাপন করতে হতো। কিন্তু তিনি কি করছেন দেখেন, মাঝে মাঝে এমন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এমন কথা বলতেন যেটা বাংলাদেশের জনগণ অবাক হয়ে যেত। কি বলতেন, প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে আমি ভারতকে উজাড় করে যা দিয়েছি, হ্যাঁ, অর্থাৎ আর কেউ এমন দিতে পারবে না। তাহলে অন্যায় কাজ তিনি এটাও বলেছেন যে আমেরিকা আমরা যাব না, আমেরিকা কে যায় না, এটা উপরে বলছেন, আবার নিচে নিচে কি দেখবেন, আমেরিকাতে যাওয়ার জন্য পাগল। সহজ করে আপনার সামনে আমি তুলে ধরছি, বাইডেন সাহেব যখন ভারতে আসলেন সফরে, উনি কিন্তু প্রোটোকল ব্রেক করে কিন্তু দেখবেন লাল গালিচা বাদ দিয়ে সবুজ ঘাসের মধ্যে দিয়ে গিয়ে হ্যান্ডশেক করার জন্য অগ্রসর হয়েছিল। অর্থাৎ উনি মুখে একটা যেটা বলতেন, অন্তরে তার ভিন্নটা ছিল। এটা আবার জনগণ ধরে ফেলছিল অনেক আগে। আমরা যাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী বলি, ম্যাকিয়াভেলি বলছেন, শাসক রাজা তুমি এমন কাজ করবা, তুমি মিথ্যে কথা বলবা, কিন্তু খবরদার তোমার মিথ্যে কথা যেন জনগণ ধরতে না পারে। তাহলে শেখ হাসিনা যে মিথ্যে কথা বলতো, জনগণও ধরে ফেলতো। জনগণ ধরলে কি হয়, তার পপুলারিটি নষ্ট হয়ে যায়, জনগণ তাকে আর বিশ্বাস করে না। এই ধরনের জিনিসগুলি আমরা দেখবো। রাষ্ট্রনায়ক হতে হলে, অর্থাৎ প্রাইম মিনিস্টার একটা রাষ্ট্রনায়ক, অনেকটা সেই প্রাইম মিনিস্টার, আমার দেশের প্রাইম মিনিস্টারকে আমি আশা করি সামনে রাষ্ট্রনায়ক হিসেবে আমরা দেখব। জি, এখানে আমরা এই রাষ্ট্রপতি প্রসঙ্গটি আলোচনা করলাম। আমরা ইচ্ছা করেই আমি এই আলোচনায় আসলাম যে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তো তার পদত্যাগপত্রে বলে গিয়েছেন যে আসলে কতটুকু ওনার যে বিচারের কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, ওনার কি বিচার করা হবে, ওনার অপরাধটা কি? অবশ্য এই শব্দটা আমার না, এটা প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন, ওনার শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী। তো রাষ্ট্রপতির অপরাধটা কি, তার কি বিচার হতে পারে মোহাম্মদ শাহাবুদ্দিনের? উনিও নিজেও কারোর সাথে একজন রিপোর্টারের সাথে আলোচনা করার সময় বলেছেন যে একটি ধারা দেখিয়ে যে ওটা পড়েন, দেখেন কি হতে পারে। এটি নিয়ে আলোচনা থাকবে আমরা বিরতির থেকে ফিরে। এবং আরেকটি বিষয় আমরা বলি, সেটি হলো ঘটনাটা ঘটেছে যে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু আমি একটু অ্যানালাইসিস চাই, যেহেতু আপনার বিশেষজ্ঞ। সেটি হলো শেখ হাসিনার সময় কিন্তু তিনি কাউকে পদত্যাগ করাইতে পারেন না, কিন্তু নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রীকে শেষ পর্যন্ত পদত্যাগ করে ফেলতে বললেন কেন? নরেন্দ্র মোদী যে রাত্রেবেলা ভাষণগুলো দিচ্ছিলেন, সেগুলো দিচ্ছিলেন টুইটারে, মানে কনভেনশনাল ওয়েতে না। জেনজিরা যে আইটিতে করে বা ফেসবুক বা ইয়েতে, গভীর রাতে এসে তিনি ছোট্ট করে খুব নমনীয় আলোচনা করছিলেন। তো এই জায়গাগুলো কেন? উনি কি শেখ হাসিনাকে দিয়ে এক্সপেরিমেন্ট করিয়েছেন গণ অভ্যুত্থান ঠেকাতে হয় কিভাবে, তারপর তিনি করলেন, যেমন ইভিএম করাইছিলেন, নাকি না শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়েছেন? না, ঠিক ধরেছেন। আমি বিরতির পরে এই আলোচনাটা আসবো। আচ্ছা, দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। দুটি প্রসঙ্গ এনেছিলাম, খুব সংক্ষেপে যদি আলোচনা করেন। একটি হলো ওনার বিচারের কথা বলা হচ্ছে, ওনার অপরাধটা কি, এটি মোহাম্মদ শাহাবুদ্দিনের। আর একটি বলেছিলাম যে নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত, বাংলাদেশের গণ অভ্যুত্থান, শেখ হাসিনা, এই বিষয়গুলো।
যদি মাহবুব হাসান বলেন বা নুরুল আমিন ব্যাপারে আসলে আপনি বললে ভালো হয়। ভারতের যে বিষয়টি প্রশ্ন করেছেন, ভারতেরটা আমরা পরে আসি। শাহাবুদ্দিন, পরে আসি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কেন বিচার, মানে কেন কি শাহাবুদ্দিন অপরাধ করছেন সাহেব তিনি? যেটা কনস্টিটিউশনের 54 ধারায় যেটি আছেন, সেটি হচ্ছে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তার নামে কোনো মামলা দেওয়া যাবে না, আদালতের সামনে তাকে উঠানো যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের আইনমন্ত্রীও বলছেন যে শাহাবুদ্দিন সাহেবের ওই রাষ্ট্রপতি যে সময়টুকু ছিল ওর আগে কোনো মামলা হয়েছে কিনা, তার কোনো অপরাধ মনে করেন তার দুদকে কোনো মামলা আছে কিনা, তিনি এস আলমের সাথে ইসলামিক ব্যাংকের কোনো কারসাজি করেছেন কিনা, এই ধরনের আগের মামলা থাকলে কিন্তু তার বিচার হবে। হ্যাঁ, আর তার কিন্তু ওই টেনিউরটা দায় মুক্তি করা আছে কনস্টিটিউশনে, ওইটা সাধারণত অটোমেটিক দায়মুক্তি দেওয়া আছে, সেটা দেওয়া যে আছে। কারণে আব্দুল হামিদেরও যেটি মাহবুব হাসান বলছেন যে ওই সেই ক্ষেত্রে হতো যদি আপনার তার নামে ওই সাথে সাথে যারা অভ্যুত্থান করেছে তারাও যদি একটা মামলা দিতেন, ওই সময় দিয়ে রাখতেন যে অভ্যুত্থানের সময় না, তখন তো মামলা করতে পারতো না। না, আমাদের ইয়েতে তো করতে পারতো না, হয়তোবা আমি জানি যে ওই সময়টাও করতে পারতো তারা না। স্লোগান দিয়ে করেছে, হ্যাঁ, যেটা করতে পারতো সেটা করেছে। হ্যাঁ, সেটা করছে। সেটা হচ্ছে আবার এখন আমার মনে হয় এখনো কনস্টিটিউশনে ধারা আছে, এখন মনে হয় দিতে পারবেন। তো তাই যেটা আইনমন্ত্রী সাহেব যেটা বলছেন, আমার মনে হয় আগের যদি মামলাগুলি থাকে সেটা নিয়ে মনে হয় আগে অগ্রসর হতে পারবে। কিন্তু আমাদের রাষ্ট্রপতি কি আসলে মানে যুক্তরাষ্ট্রের সাথে বিল ক্লিনটনের কিন্তু ওই রাষ্ট্রপতি থাকাকালীনই ওই তার কেস হয়েছে, তাকে মনিকার শোনা কি বলে বিল ক্লিনটন, ট্রাম্পেরও তো এখন ট্রাম্পের আগে হয়েছে। বিল ক্লিনটনকেই ধরেন, আগে প্রকাশ্যে আমরা তো টিভিতে দেখেছি তাকে, মানে নিক্সন। হ্যাঁ, না, করছে। ওইটা তার কনস্টিটিউশনে আছে, তো করতে তাই পারবে না? না। ওদের আছে, কনস্টিটিউশনে আছে, আমাদের কনস্টিটিউশনে এটা নাই। ভারতের জায়গাটায় একটু মাহবুব হাসান আপনি শুরু করলে পরে আমরা অধ্যাপক নুরুল আমিন ব্যাপারে কাছে। ভারতের ব্যাপারটা ধরেন, মানে আমি যে অ্যাঙ্গেলটা আপনি বলেছি, যে অ্যাঙ্গেলটা বলেছেন এটা political আমি জায়গা বিশ্বাস থেকে। করি, এবং আমি এর মধ্যেই লিখেছি, যাই হোক বেরোবে হয়তো। সেটা হলো যে প্রকল্পটা বাস্তবায়ন করেছে ঢাকায়, মোদির প্রকল্প হাসিনাকে দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করেছে ঢাকায়, এখানে হাসিনা ফেল করেছে, কিন্তু তারই আলো গিয়ে পড়েছে দিল্লিতে, যন্তর মন্তর দখল করে রেখেছে, এবং তারপরে আর তাহলে এবারও শেখ হাসিনা নিজের জীবন দিয়ে, মানে ক্ষমতা দিয়ে মোদিকে বাঁচিয়ে গেল। একটা। দ্বিতীয়ত এখন বলবেন যে ঢাকার পুলিশরা গুলি করতে পারলো, ওইখানকার পুলিশরা কেন পারলো না? না, করলো না। না, পারলো না। আচ্ছা, পারলো না। দুটো কারণ হলো, একটি কারণ হলো ওইখানে দেশটাতে গণতন্ত্র আছে, শক্তিশালী বিরোধী দল আছে, মানে মানে বুদ্ধিজীবী ভিত্তিক মানুষজন আছে, তারা তো, আপনি তো অরুন্ধতী রায়ের মানে এটা হ্যাঁ, আমরা সব অভিনেতা অভিনেত্রীদেরকে দেখেছি, মানে আমাদের এখানে দেখেছিলাম তার টিভিতে যে কান্না করতেছে। আজমির সেখানে নেমেছেন রাস্তায়। এই যে বিষয় আশয়গুলো, ফলে তারা এটাকে ইগনোর করতে পারে না। আর আমাদের এখানে মানে কোনটা রাইট এন্ড রং তারা বুঝতে পারেন, তারা বুঝতে পারেন, তারা প্রতিবাদ করতে পারেন যে নিজে। একটা মানুষকে মেরে ফেলাটা কোনো মতেই রাইট না। আরেকটা জিনিস যেটা গুলি কেন হলো না, সেটা হলো যে, যেটা অরুন্ধতী বলেছেন, সেটা হলো যে যারা এখানে মিছিল করেছে, করেছে, তাদের অধিকাংশ হিন্দু, শিক্ষিত, প্রাচুর্যময়, খুবই প্রগতিশীল অংশ, এবং আমরা জেনে, আপনিও জেনে অবাক বুঝে হবেন, শুনেই নরেন্দ্র মোদী যে এটা দেয়নি। 18 থেকে 40 বছর পর্যন্ত প্রায় 60 কোটি লোক গোটা ভারতে। এই 60 কোটি লোককে আপনি না করা, বা তাদেরকে হত্যা করা, বা তাদের উপরে চড়াও হওয়া মোদির পক্ষে সম্ভব। এই উপদেশ দেওয়ার মতো উপদেশটা শেখ হাসিনা ছিলেন না, সব বসংবদ্ধ হয়তো ছিল, বসায় রাখছেন। হয়তো ছিল না, হয়তো মোদি বা তাকে তারও ওনার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমরাও চূড়ান্ত পর্যায়ে এখন, এটা তার মাথায় ছিলেন না। না, ওই কোটা ইয়া করলে, কি বলে, মেনে নিলে যে ঠিক আছে সংস্কারই করবো, উনি তো সংস্কার না করে যা এটা ফেলে দেবো বলে টোটালটাই বাতিল করে দিলেন। তার মানে কি, অন্য যারা মানে আপনার কোটার অধিকারী হওয়ার যোগ্যতা ছিল যাদের, তাদেরকেও বাদ দিয়ে দিলেন, তাই না? এটা মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই বিরূপ প্রতিক্রিয়া থামানো যায়নি, বরং প্রতিটা ঘরে ঘরে এটি প্রতিক্রিয়া হিসাবে করছে, এবং তারা
রাজপথে বেরিয়ে আসছে। স্যার আপনার কাছে আর বললো যে এইটার সাথেই বলছে যে অদ্ভুত অদ্ভুত সব বুদ্ধিজীবী আমাদের, বিরাট বিরাট সাংবাদিকরা ছেলেপেলেদের গুলি করে মেরে ফেলেছে। এখন ধরেন সে চুরির আসামি, কিন্তু তারপরে কি আপনি ওপেন গুলি করে মারতে পারেন কিনা এইটা বুঝেন নাই। তারা মুক্তিযুদ্ধ চেতনা, পক্ষ সপক্ষ নিয়ে কত আলোচনায় চলে গেলেন। এরা আবার এখন ডিপ স্টেট এই সব আলোচনায় এরা আসলে কি, মানে এই যে এই সাংবাদিক এই এরা কি করেন আসলে, অভিনেতা এরা কি করেন? আপনার প্রশ্নটা খুব সুন্দরভাবে উত্তর দেওয়া যাচ্ছে আমার মনে হয়। সেটি হচ্ছে বাংলাদেশের একটা হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং ভারতের একটু হত্যাকাণ্ড নিয়ে আমি উত্তর দিতে চাচ্ছি। ভারতের আমরা চারু মজুমদারের নাম শুনেছি। চারু মজুমদারকে কিন্তু কংগ্রেস সরকারে হত্যা করেছিল। চারু মজুমদার হত্যার পরে ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা যে চারু মজুমদার হত্যা সম্পর্কে আপনার মতামত কি। ইন্দিরা গান্ধী উত্তর দিয়েছিলেন চারু মজুমদার একজন দেশপ্রেমিক, তার পথের এবং মতের সাথে আমার অমিল আছে, কিন্তু তার দেশপ্রেমিকের যেই গুণটা, এই গুণটাকে আমি নেগলেক্ট করতে পারি না। দেখেন কি ওই যে বুর্জিয়া রাজনীতি, টাটা বিড়ালা ডানমিয়া সহজেই জাস্ট একটা শ্রেণী গড়ে উঠেছে। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই রাজনৈতিক ধারা, গণতান্ত্রিক ধারা, গণতন্ত্রের। আমার দেশে কি হলো, 1975 সালে আমরা দেখব শেখ সাহেবের সময় সিরাজ শিকদারকে হত্যা করা হলো। পার্লামেন্টে দাঁড়িয়ে কি করলেন, শেখ সাহেব কি বললেন, কোথায় আজ তোদের সিরাজ শিকদার? অর্থাৎ ইনডাইরেক্টলি তিনি কি করলেন, ক্লেম করলেন আমি সিরাজ শিকদারকে হত্যা করেছি। তাহলে এই দুটো এটাকে উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছে তার পরিপক্কতা। আমার দেশের রাজনীতির পরিপক্কতা, ভারতের রাজনীতির পরিপক্কতা। ভাইয়া যে কথাটা বললেন, ওখানে দেখবেন বুদ্ধিজীবী সহ ওইখানে জাতীয় পর্যায়ে যারা রাজনীতি করে তাদের পরিপক্কতা ভিন্ন। সহজভাবে আপনি দেখেন, গত পরশু আমি যেটা দেখেছি, এই আপনার ওই আপনার সিএনজি যেটা নাকি, ওরা যেভাবে আন্দোলন করেছে, ভারতের পুলিশ কিন্তু আকাশের দিকে গুলি করেছে। ভারতের পুলিশ আমি নিজে চোখে দেখেছি আকাশের দিকে ফায়ার করেছে। আর আমার দেশে যখন 24-এর অভ্যুত্থান হলো, আমার পুলিশটা কি করেছে, বুকে গুলি আমাদের করেছে। তখনকার মন্ত্রীরা বলেছেন শুট অ্যাট সাইট সিদ্ধান্ত দেওয়া ওই যে হয়েছে। মন্ত্রী সহ প্রাইম মিনিস্টার সহ সবাই বলছে মারো, এবং সবাইকে রাজাকার বানায়। এমনকি দেখবেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই সময় আমরা দেখব প্রাইম মিনিস্টার কি করছেন, গণভবনে একটা আলোচনা করেছে আগস্ট মাসের 3 তারিখের দিকে। সেখানে প্রথম আলোতে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপাচার্য, তিনি বলছেন আপা 1 থেকে 1.5 লক্ষ লোক হত্যা করলে আন্দোলন থেমে যাবে। এটা কিন্তু প্রথম আলোতে বলেছে। অর্থাৎ তাহলে ওই দেশের অরুন্ধতী রায় বলেন, আরফিন বলেছিল না, নামটা বলবো না, পেপারই আছে, প্রথম আলোতে আছে, খেয়াল নেই আমার। প্রথম আলোতে দিয়ে দিয়েছে। আর যে সাংবাদিকরা তারা তো বলেছেন যে এটা জঙ্গি, এটা রাজাকার, এটা পাকিস্তান। তারপর আমি আপনাদের কি দেখবো, তাহলে অরুন্ধতী রায় কি বলে। অথচ তাদের দেখেন যে নায়ক নায়িকারা দেখবেন, যারা গায়ক তারা দেখবেন, তাদের বক্তব্যটা দেখেন, তারা সুতরাং ফলশ্রুতিতে এই হলো গিয়ে পলিটিক্যাল কালচারটা দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করার আগে এতটুকু বলতে পারি যে যারা বলেন মুক্তিযুদ্ধের পক্ষে তারা কতটুকু বোঝেন মুক্তিযুদ্ধের পক্ষটা কি, আর যারা বলেন মুক্তিযুদ্ধের বিপক্ষে তারাও কতটুকু বোঝেন, এই প্রশ্নটা আমার কাছে আছে। মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতা বিরোধী আপনারা খোঁজ নিলে দেখবেন যে স্কটল্যান্ডের সবাই স্বাধীনতা বিরোধী, কারণ তারা স্বাধীনতার পক্ষে একটি ভোটের বিরোধিতা করেছিলেন যে তারা ইংল্যান্ডের সাথে থাকবেন। তো আপনারা কতটুকু জ্ঞান আর কতটুকু প্রজ্ঞা রাখেন, জ্ঞান থাকলেই প্রজ্ঞা হয় না, বুদ্ধিমান মানেই জ্ঞানী নয়, এগুলো একটু আলোচনা করেন, বোঝার চেষ্টা করেন। এখনও আপনারা বলে যাচ্ছেন যে হত্যাকাণ্ডের বিপরীতে একটা ডিপ স্টেট হয়েছে, একটা যেটা দিয়ে শুরু করেছিলাম। দর্শক, শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।